হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন পড়ব ভারতের সংবিধান। 24 নম্বর ভিডিও এটা। ওয়ান লাইনার কোশ্চেনের মাধ্যমে পুরো ভারতীয় সংবিধানকে কমপ্লিট করার চেষ্টা করছি আমরা, যেগুলো বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামের জন্য হবে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, লাইক ডাব্লিউবিসিএস, মিসেলেনিয়াস প্রভৃতি এক্সামের জন্য। তাহলে আজকের ভিডিওর প্রথম প্রশ্ন কি? আজকের ভিডিওর প্রথম প্রশ্ন হচ্ছে, স্বাধীনতার পূর্বেই রাজ্য বিধানসভার নাম কি ছিল? কিন্তু এই বিধানসভাকে স্বাধীনতার পূর্বে কি বলা হতো না, স্বাধীনতার পূর্বে এই এমএলএ সিটগুলোকে আইনসভা নামে ডাকা হতো। কি নামে? আইনসভা। ওকে। সবচেয়ে বেশি বিধানসভার আসন আছে কোন রাজ্যে? তাহলে বিধানসভার আসন ম্যাক্সিমাম আছে কোন রাজ্যে? সঠিক উত্তর হচ্ছে উত্তরপ্রদেশ। এবারে উত্তরপ্রদেশে আর কি কি আছে? দেখো, সর্বাধিক রাজ্যসভার আসনও কিন্তু উত্তরপ্রদেশে আছে, সর্বাধিক লোকসভার আসনও কিন্তু উত্তরপ্রদেশে আছে, আর সর্বাধিক বিধান পরিষদের আসনও কিন্তু উত্তরপ্রদেশে। তাহলে উত্তরপ্রদেশে এতগুলো জিনিস আছে, আমাদের মনে রাখতে হবে। জম্মু কাশ্মীর রাজ্য ভেঙে যে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়েছে, তাহলে রাজ্যের নাম জম্মু কাশ্মীর, এটা ভেঙে গিয়ে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়েছে 2019 সালে। এখানে 370 আর্টিকেলের অবলুপ্তি ঘটে দিয়ে পরিণত হয়েছে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল, জম্মু কাশ্মীর রাজ্য আর নেই এখন। তো প্রথম কেন্দ্রশাসিত অঞ্চলের নাম হচ্ছে জম্মু কাশ্মীর, আর দ্বিতীয়টির নাম হচ্ছে লাদাখ। এই দুটোই আমাদেরকে জানতে হবে। বর্তমানে আইনসভা দ্বিকাক্ষিক বাইক্যামেরাল আছে কটি রাজ্যে? মানে কোন রাজ্যে রাজ্য বিধানসভা এবং রাজ্য বিধান পরিষদ দুটোই আছে? এটা কিন্তু আমরা আগে আলোচনা করে নিয়েছি, ঠিক আগের ভিডিওতে। 6টি রাজ্যে, মনে আছে তো? বাকি রাজ্যগুলিতে, তাহলে বাকি রাজ্যগুলি বলতে মোট 28টি রাজ্য, তার মধ্যে 6টি রাজ্যে দ্বিকাক্ষিক আইনসভা আছে, মানে বিধান পরিষদ এবং বিধান সভা দুটোই আছে, উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ দুটোই আছে। তাহলে বাদ বাকি যে 22টি রাজ্যে কি আছে? কেবলমাত্র নিম্নকক্ষ, মানে কেবলমাত্র বিধানসভা আছে। তাহলে বাকি, এটাও কোশ্চেন আসতে পারে যে বিধানসভা আছে কটি রাজ্যে? না 22টি। কেবলমাত্র বিধানসভা আছে কটি রাজ্যে? 22টি রাজ্যে। মানে এক কক্ষ বিশিষ্ট বলতে পারো 22টি রাজ্য, আর দ্বিকক্ষ বিশিষ্ট বলতে পারো 6টি রাজ্য। তাহলে একাক্ষিক বলা যাচ্ছে, এই যে একাক্ষিক বা ইউনিক্যামেরাল বলা হচ্ছে। লোকসভায় সর্বাধিক প্রতিনিধি থাকতে পারে, আমরা পড়েছিলাম কোন রাজ্যে বিধানসভায় ম্যাক্সিমাম সিট থাকবে 500টি, ঠিক আছে। কিন্তু লোকসভা, এবারে কেন্দ্রে চলে যাচ্ছি, তো সংসদে বা পার্লামেন্টে লোকসভায় সর্বাধিক প্রতিনিধি থাকবে ম্যাক্সিমাম, তাহলে কত? 552 জন। বর্তমানে এই 552 আর নেই, 552 থেকে দুটি বাদ চলে গেছে। তাহলে ম্যাক্সিমাম বর্তমানে যদি জিজ্ঞাসা করে, সর্বাধিক প্রতিনিধি থাকতে পারে লোকসভায় 550 জন, বিধানসভায় 500 জন, লোকসভায় 550 জন, ঠিক আছে। এই দুটি যেটা বাদ চলে গেছে, অ্যাংলো ইন্ডিয়ান সদস্য যেটা রাষ্ট্রপতি নির্বাচিত করতে পারতেন, সেটা বাদ চলে গেছে। তাহলে এখন আর ম্যাক্সিমাম 252 নেই, 250 আছে। তাহলে যদি বলা হয় পাস্টে কত ছিল, না পাস্টে ছিল 552, প্রেজেন্ট বর্তমানে কটি আছে? 550টি। তাহলে লোকসভা জেনে নিলাম। রাজ্যসভা কি দোষ করলো? রাজ্যসভাতে ম্যাক্সিমাম থাকতে পারে 250। রাজ্য বিধানসভায়, তাহলে রাজ্যসভা বলে দিই কি? দেখো, লোকসভা হচ্ছে পার্লামেন্ট বা সংসদের নিম্নকক্ষ, রাজ্যসভা উচ্চকক্ষ। তো নিম্নকক্ষে ম্যাক্সিমাম থাকতে পারে 550, রাজ্যসভা বলতে বোঝাচ্ছে উচ্চকক্ষ সংসদে, তো সেখানে ম্যাক্সিমাম থাকতে পারে 250 জন। রাজ্য বিধানসভায় এই তো বলাই আছে 500 জন ম্যাক্সিমাম থাকবে, আর মিনিমাম 60 জন। মনে করিয়ে দিলাম আরেকবার, এটা কিন্তু আলোচনা করে নেওয়া হয়েছে। রাজ্য বিধান পরিষদের ক্ষেত্রে এবার আসা যাক। বিধানসভা যত সদস্য থাকবে, অর্থাৎ এমএলএ যত থাকবে, তার 1/3 থাকবে, এর বেশি থাকতে পারবে না বিধান পরিষদে। কিন্তু তার সঙ্গে একটা কন্ডিশন যুক্ত হয়ে যাচ্ছে, বিধান এবারে 1/3 যদি 40-এর কম হয়ে যায় তাহলে কিন্তু হবে না। তাহলে মিনিমাম বিধান পরিষদে 40 জন থাকবেই থাকবে। কোনো প্রার্থীকে পছন্দ না হলে ভোটদাতারা ভোট দেন কোন বোতামে? উত্তর হচ্ছে নোটা, নান অফ দি অ্যাবাভ। নোটার ফুল ফর্ম হচ্ছে নান অফ দি অ্যাবাভ, ঠিক আছে, মানে নোটা ভোটে। এদের মধ্যে কাউকে পছন্দ নয়
তাহলে নোটা বলে একটা অপশান আছে, বোতাম আছে, ওই বোতামে তুমি ক্লিক করতে পারো ভোটের সময়। 2013 সালে সুপ্রিম কোর্টের রায় এই বিকল্প চালু হয়। এখন কোশ্চেন, এই যে নোটা ভোট সিস্টেম চালু হয়েছে কবে? না 2013 সালে। ওকে, উপরাষ্ট্রপতি হতে গেলে ন্যূনতম বয়স হতে হবে 35। এবারে বয়সের জিনিসগুলো দেখে নিচ্ছি। উপরাষ্ট্রপতি হতে গেলে 35, রাষ্ট্রপতি হতে গেলে সেম 35, রাজ্যপাল হতে গেলেও সেম 35। এবারে চলে আসছি রাজ্যসভার সদস্য। রাজ্যসভার সদস্য মানে সংসদ যেটা, বা বলছি পার্লামেন্ট, তো পার্লামেন্টের উচ্চকক্ষে সেখানে সদস্য হতে গেলে 30। ঠিক একইভাবে রাজ্যেও উচ্চকক্ষ যেটা বিধান পরিষদ, সেখানেও কিন্তু লাগবে 30। তাহলে মিনিমাম তোমার বয়স হতে হবে 30, তখনই তুমি বিধান পরিষদ বা বিধানসভার সদস্য হতে পারবে। এবারে চলে আসি লোকপালে। লোকপালে মিনিমাম বয়স হতে হবে 45। লোকায়ুক্ত কি? না লোকায়ুক্ত যে কোনো বয়সে, এটার কিন্তু বয়সের কোনো উল্লেখ নেই। লোকপাল হতে গেলে মিনিমাম বয়স হতে হবে 45। এখন মনে করি দিই লোকপাল কোন ক্ষেত্রে এখানে উপযুক্ত, মানে পার্লামেন্টে সরকারের বিরুদ্ধে অভিযোগ নেওয়ার দায়িত্বে যিনি থাকেন তিনি হলেন লোকপাল। ঠিক একইভাবে রাজ্যের যে সরকার, তার বিরুদ্ধে অভিযোগ নিতে গেলে যাকে নিযুক্ত করা হয় তিনি হলেন লোকায়ুক্ত। তাহলে লোকায়ুক্ত রাজ্যের ক্ষেত্রে, আর লোকপালটা হচ্ছে কেন্দ্রের ক্ষেত্রে বা দেশের ক্ষেত্রে, বা বলতে পারি পার্লামেন্ট বা সংসদের ক্ষেত্রে। প্রধানমন্ত্রী হতে গেলে মিনিমাম বয়স হতে হবে 25, যেটা এমপির মিনিমাম বয়স। তাহলে একজন এমপির মিনিমাম বয়স হতে হবে কত? 25। এটাই তো বোঝাচ্ছে। তাহলে প্রধানমন্ত্রী সাধারণত হয়ে থাকে কি লোকসভার সদস্য থেকে, তাহলে লোকসভার সদস্য মিনিমাম 25 হতে হবে। কেন কি প্রধানমন্ত্রীর বয়স এখানে কত আছে? 25। লোকসভার স্পিকার, লোকসভার স্পিকার কোথা থেকে নির্বাচিত হন? না লোকসভার স্পিকারও কিন্তু সেই এমপি হন, তার মানে তারও বয়স মিনিমাম 25 হলেই হবে। লোকসভার ডেপুটি স্পিকার তিনিও কিন্তু সেই এমপি থেকে হন, তার মানে 25। মুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রীর বয়স কত হতে হবে? না মুখ্যমন্ত্রী কোথা থেকে হন? না এমএলএ থেকে। এমএলএ, তাহলে এমএলএ থেকে হন, তাহলে এমএলএ মিনিমাম বয়স এখান থেকে জানতে পেরে গেলাম 25, কারণ মুখ্যমন্ত্রীর মিনিমাম বয়স কত? 25। এই দেখো লোকসভার সদস্য মিনিমাম বয়স কত? না 25। এই দেখো বিধানসভা মানে যে মুখ্যমন্ত্রী নির্বাচিত হচ্ছেন সেখান থেকে, তো বিধানসভা, তো তারও মিনিমাম বয়স 25 আছে। কিন্তু যেটা ইম্পর্ট্যান্ট এবং আলাদা সেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। গ্রাম পঞ্চায়েত হতে গেলে মিনিমাম বয়স হতে হবে 21। আর শহরের ক্ষেত্রে পৌরসভার সদস্য সেটা হয়, সেটাও তাহলে 21। গ্রাম পঞ্চায়েত যখন 21, তাহলে পৌরসভা দোষ করলো কি? সেও 21, তারও বয়স মিনিমাম হতে হবে 21, 25 নয় কিন্তু। রিজার্ভ ব্যাংকের গভর্নর হতে গেলে বয়স না যে কোনো বয়সে, যে কোনো বয়সে। সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়া যায় যে কোনো বয়সে, হাইকোর্টের বিচারপতি হওয়া যায় যে কোনো বয়সে, আর মুখ্য নির্বাচন কমিশনার হওয়া যায় যে কোনো বয়সে। তাহলে এই চারটা মনে রাখতে হবে আমাদের, কেন কি এদের কোনো বয়সের লিমিট নেই। সুপ্রিম কোর্টের বিচারপতি সর্বাধিক যে বয়স পর্যন্ত চাকরি করতে পারেন, অর্থাৎ সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে থাকতে পারেন, সেটা হলো ম্যাক্সিমাম 65। কিন্তু হাইকোর্টের বিচারপতির ক্ষেত্রে আরো 3 কমিয়ে দাও, 62। 65 থেকে 3 কমিয়ে দিলে 62। হাইকোর্টের বিচারপতি ম্যাক্সিমাম 62 বছর বয়স পর্যন্ত বিচারপতিত্বের কাজ করতে পারবেন। মুখ্য নির্বাচন কমিশনার ম্যাক্সিমাম তিনি ওই পদে থাকতে পারবেন তার বয়স 65 পর্যন্ত। দেখা যাবে তিনি 2 বছর চাকরি করছেন, 63 বছর বয়সে তাকে নিয়োগ করা হয়েছে, তিনি 2 বছর চাকরি করেছেন, তাহলে হয়ে গেল 65, আর তিনি করতে পারবেন না, তাকে রিটায়ার করে নিতে হবে। লোকপালের সর্বাধিক বয়স, অর্থাৎ তিনি ম্যাক্সিমাম 70 বছর বয়স পর্যন্ত থাকতে পারবেন। লোকায়ুক্ত যেহেতু রাজ্যেও একই জিনিসে বা একই কাজে যুক্ত, তারও বয়স কিন্তু সেই 70, অর্থাৎ ম্যাক্সিমাম তিনি 70 পর্যন্ত কাজ করতে পারবেন লোকায়ুক্তে। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সদস্য, তাদের বয়স ম্যাক্সিমাম 65 বছর বয়স পর্যন্ত তিনি কাজ করতে পারবেন। এদিকে পাবলিক সার্ভিস কমিশন মানে যেটা রাজ্যে, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন মানে কেন্দ্রে, আর পাবলিক সার্ভিস কমিশন মানে রাজ্যে, রাজ্যের ক্ষেত্রে সেটা 3 কম 62। রিজার্ভ ব্যাংকের গভর্নর থাকতে পারবেন, রিজার্ভ ব্যাংকের গভর্নর থাকতে পারবেন, এই দেখো যে কোনো বয়সে তিনি গভর্নর হতে পারেন, কিন্তু 62 বছর বয়স পর্যন্ত তিনি গভর্নর পদে থাকতে পারবেন, এর বেশি তিনি থাকতে পারবেন না। তিনি হলেন ভারতের রিজার্ভ ব্যাংকের গভর্নর। 62। কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল 65।
ম্যাক্সিমাম তার বয়স 65 পর্যন্ত তিনি কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল পদে থাকতে পারবেন। প্রথম লোকসভার ভোট অনুষ্ঠিত হয় কবে? ভেরি ইম্পর্ট্যান্ট, 1951 সালে। এবং যদি তারিখ বলা হয় সেটা হচ্ছে 25 অক্টোবর। আচ্ছা, 1951 সালে ভোট অনুষ্ঠিত হয়, শেষ হয় যেটা 1952 সালে 21 ফেব্রুয়ারি। প্রথম লোকসভা নির্বাচনে জয়ী দলের নাম কি? সেই দলটি হলো কংগ্রেস। প্রথম লোকসভা নির্বাচনে জয়ী দলটির নাম হচ্ছে কংগ্রেস। প্রথম লোকসভা ভোট অনুষ্ঠিত হয় তাহলে কবে? 1951। এবং এর সমাপ্তি ঘটে কবে? না 1952-তে। ভোটে কোনো প্রার্থীর জামানত ধরে রাখতে গেলে, ভোটে দাঁড়াতে গেলে একটা নির্দিষ্ট টাকা জামানত হিসেবে রাখতে হয়। ওই জামানতকে রাখতে গেলে সংশ্লিষ্ট কেন্দ্রে প্রদত্ত মোট ভোটের 1/6 তাকে পেতেই হবে, না হলে ওই জামানত টাকা তিনি আর ফেরত পাবেন না। ভোটের আগে তিনি নির্বাচিত প্রার্থী হতে গেলে তাকে জামানত টাকা হিসেবে কিছু একটা টাকার অ্যামাউন্ট দিতে হয়। ওকে, তো সেই টাকাটা তিনি ফেরত পেতে পারেন মোট যত ভোট আছে সেই ভোটের 1/6 অংশ যদি তিনি পেয়ে থাকেন। আর এর থেকে কম পেলে, অর্থাৎ 1/6 যদি নাও পান, অর্থাৎ 1/6 তিনি যদি না পান, তাহলে কিন্তু সেই জামানত যে টাকাটা তিনি যেটা জমা দিয়েছিলেন সেটা আর ফেরত পাবেন না। লোকসভায় প্রথম বিরোধী দলনেতা কে ছিলেন? প্রথম কংগ্রেস থেকে হয়েছিলেন, সরকার গড়েছিলেন, কিন্তু বিরোধী দলনেতা হিসেবে প্রথম যিনি ছিলেন রাম সুভাগ সিং। ওকে, লোকসভায় কোনো বিরোধী দলনেতা ছিল না, অর্থাৎ প্রথম বিরোধী দলনেতা আসে কবে? 1969 সালের পরে। কেন কি? লোকসভায় কোনো বিরোধী দলনেতাই ছিল না 1969 সাল পর্যন্ত। তো আমরা 700টি কোশ্চেনে পৌঁছে গেলাম। 700 নম্বর কোশ্চেন আমরা কমপ্লিট করে নিলাম আজকের এই ভিডিওতে। বাদ বাকি যে কোশ্চেনগুলো আলোচনা করা হবে পরের ভিডিওগুলোতে। তো আশা করি ভিডিও তোমাদের কাছে খুব কার্যকরী হবে। যদি ভিডিও কার্যকরী বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওকে লাইক করো, কমেন্ট করে জানাও তোমাদের কতটা হেল্প হচ্ছে কি হচ্ছে না। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হচ্ছে তাহলে পরে।